সাধারণ মানুষ সিসি করত, বলতো একদল চাটুকার দালাল সাংবাদিক নামধারী হয়ে বসে আছে। ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সবার যাওয়ার অধিকার ছিল না, ছিল কাদের জানেন? চামচাদের। হায় রে সাংবাদিকতা, শুধু আফসোস লাগে। আজ যখন টিভির খবরে দেখছিলাম যে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১ টিভির শীর্ষ কর্ণধর মোজাম্মেল হক বাবুকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল হেলমেট পরিয়ে, আর একজন আমাদের শাহরিয়ার কবির। এরকম একটা খবর কি আমরা দেখার জন্য প্রস্তুত ছিলাম? এখানে দুইটা বিষয় আছে। একজন সাংবাদিকের এই ধরনের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করবে, আদালতে নিয়ে যাবে, এই জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আর একদিকে হ্যাঁ, আমরা কেন, পুরো জাতি প্রস্তুত ছিল। যারা শেখ হাসিনাকে দানব বানিয়েছে, যারা জুলাই আগস্টের গণহত্যার উস্কানিদাতা, যারা গণভবনে গিয়ে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মধ্যে প্রধানমন্ত্রীকে উস্কানি দিয়ে কথা বলেছেন, সান্ত্বনা দেওয়ার নাম করে উস্কে দিয়েছেন। আরও যখন কয়েকশো মানুষ মারা গেছে ছাত্র জনতা পুলিশের গুলিতে, তখন তারা সম্ভবত ২৪শে জুলাই ওই উত্তপ্ত অবস্থার মধ্যে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করে বলে এসেছেন যে নেত্রী, ওনারা তো কেউ নেত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন না, যে আপনার সঙ্গে আছি, আপনি সাহস হারাবেন না। আর সংবাদ সম্মেলন, এরা তো সংবাদ সম্মেলনের সংজ্ঞাই চেঞ্জ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী কার্যালয়ে রাষ্ট্রের প্রধান ব্যক্তি, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন, সেখানে তারা যেভাবে প্রশ্ন করেছে, প্রশ্ন তো বলবো না, প্রশ্ন তো একটাও করে নাই, করেছে স্তুতিবাক্য, তৈলমর্দন। এরা এত নোংরাভাবে চিন্তা করা যায় না যে প্রশ্ন কি করবে খুঁজে পাচ্ছে না। সে 5 মিনিট ধরে ইনি বিনি হাত কসলায়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের জননেত্রী, আপনি বিশ্বনেত্রী হয়ে যাচ্ছেন, বিশ্ব মানবতার মা হয়ে যাচ্ছেন। আরে এটা কি কোনো সাংবাদিকতার ভাষা হতে পারে? এটা কি সাংবাদিকতা? কোথায় আপনারা নিয়ে গেছিলেন সংবাদ সম্মেলনকে? আমাদের এগুলো দেখে কষ্ট লাগতো, আফসোস লাগতো। সাধারণ মানুষ সিসি করত আপনাদের দেখে, বলতো একদল চাটুকার দালাল সাংবাদিক নামধারী হয়ে বসে আছে। আর সেখানে আমাদের এক শ্রেণীর সিনিয়র সম্পাদকরা বসে থাকতেন, কেউ প্রশ্ন করতেন, কেউ হাজিরা দিতেন। হাজিরা না গেলে তো গুস্সা হয়ে যাবেন, আমার এটা হবে না, ওটা পাবো না। কোথায় সাংবাদিকতাকে আমরা নিয়ে গিয়েছিলাম? একটু হালুয়া রুটির জন্য? সাংবাদিকতার নামে আমরা শুধু দলবাজি করেছি এবং আমাদের পাঠক দর্শককে আমরা ঠকিয়েছি, প্রতারণা করেছি। আমরা সঠিক সংবাদ দেইনি। আর আমাদের যেসব সহকর্মী পেশাদারিত্বের সঙ্গে সঠিক সংবাদ করতে চেয়েছেন, তাদেরকে থামিয়ে দিয়েছি, টুটি চেপে ধরেছি। আর যারা আমার মতো চেষ্টা করেছে পেশাদার সাংবাদিক হওয়ার জন্য, তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে, চক্রান্ত করা হয়েছে। বহু সাংবাদিক শেষ পর্যন্ত বাংলাদেশে টিকতে না পেরে তারা দেশান্তরী হয়েছে, নির্বাসিত জীবনযাপন করেছে। এর জন্য এই সমস্ত কুলাঙ্গারাই দায়ী। ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সবার যাওয়ার অধিকার ছিল না, ছিল কাদের জানেন? চামচাদের। চিহ্নিত একদল চামচা, তাদের নাম লিস্টে থাকতো, এরা আসতে পারে, এদেরকেই গেট পাস দেওয়া হবে। এ কি জার্নালিজম? এই সাংবাদিকতা? টকশে তো কোমরে একেবারে গোসা বেঁধে নামতেন শেখ হাসিনার পক্ষে, হ্যাঁ, নির্লজ্জের মতো। এর মধ্যে আমাদের আরও 2জন সাংবাদিক দম্পতি গ্রেপ্তার হয়েছেন, ফারজানা রূপা, শাকিল আহমেদ। কেন রে ভাই, আপনাদের এত চুলকানি কেন? আপনারা পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করতে পারেন নাই কেন? এ মোজাম্মেল হক বাবু, তার সঙ্গে আমার একটা স্মৃতি আছে। উনি যখন ৭১ টিভি আসে না, আসবে আর কি, পাবে, ওই একই টাইমে কিন্তু আমরা যমুনা টিভির অনুমতি পাওয়ার জন্য শেষ মুহূর্তে চেষ্টা করছি। যমুনা টিভি তো দীর্ঘ সংগ্রাম লড়াই করে, আইনি লড়াই করে তারপরে এটা পেয়েছে 2013 সালের শেষ দিকে। তখন আমি দিনের পর দিন যে তথ্য মন্ত্রণালয়ে বসে থাকতাম, 85 বছরের অফিসার ছিল কুলসুম ম্যাডাম, তার রুমে, মানে সেখান থেকেই এই লাইসেন্সটা দেওয়া হবে, সম্মতিপত্র দেওয়া হবে। তো হঠাৎ একদিন শেষ মুহূর্তে, মানে আমি যমুনা টিভির
কাগজ পেয়ে যাবো, আজকেই পাবো, তখন তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু সাহেব। ওই টাইমে যে ওই কর্মকর্তার রুমে যাই দেখি যে মোজাম্মেল হক বাবু সাহেব বসা। আমার বাবু ভাই কী খবর? তোমার কী খবর? আমি বললাম আমি তো এই জন্য আসছি। আমিও তো আসছি 71 টিভি লাইসেন্সের কাগজ নেওয়ার জন্য। আমার ফাইলটা মানে তোমার ফাইলের আগে। ওই সময় মোজাম্মেল হক বাবুকে যেই গেট আপ মেকআপ আমি দেখেছি, আর পরে এসে তাকে আর চেনাই যায় না, ঘাটটা মোটা, চেনেই না। তার সঙ্গে সচিবালয়ে কয়েকবার দেখা হয়েছে, তাকে আমার সালাম দেওয়ার মন চায় নাই, কারণ উনি ভাবখান তাকে উনি চেনেন না। টাকার মালিক, টাকার কুমির হয়ে গেছে। সাংবাদিকতা বাদ দিয়ে বলবো না, উনি তো আসর পাঠাতেন, দলবাজির আসর, টেলিভিশনে পাঠাতেন দলবাজির আসর, নানান পণ্ডিত, বিশাল পণ্ডিত ব্যক্তিত্ব, যে ওনার মতো জ্ঞানী ব্যক্তি আর কেউ নাই। একদল স্তাবক নিয়ে উনি টকশো করতেন, সব সাইকোপাত। তারপরে তো কত ব্যবসা জানতো, দেখি কত খবর মোজাম্মেল হক বাবুর পরিবারের কত ব্যবসা, কোথায়? আজকে সাংবাদিকতা আপনারা এভাবে ডুবালেন কেন? ওয়াই? আর সাংবাদিকতা ওই দিন থেকে নষ্ট হয়ে গেছে, যেই দিন থেকে সাংবাদিকতার মধ্যে ঢুকেছে দলবাজি। এক গ্রুপ বিএনপিপন্থী, এক গ্রুপ জামাতপন্থী, আর এক গ্রুপ হল আওয়ামী লীগপন্থী। 1991-96 মেয়াদে যখন বিএনপি ক্ষমতা ছিল, যদ্দূর মনে পড়ে ওই সময়টাই এই সাংবাদিক ইউনিয়ন দুই ভাগে বিভক্ত হয়েছিল। এরশাদ সাহেব কিন্তু পারে নাই সাংবাদিকদের সাথে, সাংবাদিকদের ঐক্যবদ্ধ ইউনিয়ন ছিল। আজকে সাংবাদিকরা রাজনৈতিকভাবে ব্যক্তি স্বার্থে দ্বিধাবিভক্ত হওয়ার কারণে এখন এদের শক্তি দুর্বল হয়ে গেছে। এরা কাকের মাংস কাকে খায়? এরা প্রশাসন কি করবে? এক সাংবাদিক আর এক সাংবাদিকের বিরুদ্ধে লেগে থাকে, এক সহকর্মী আর এক সহকর্মীকে গুম করতে চায়, এক সহকর্মী আর এক সহকর্মীর বক্তৃতার, অফিসের বক্তৃতার রেকর্ড টেপ করে গোয়েন্দা সংস্থার কাছে দিয়ে আসে, ডিজিএফের কাছে দিয়ে আসে, ডকুমেন্ট আছে। দিস ইজ সাংবাদিকতা, এটা ঘটেছে, এটা প্রমাণ আছে। তাহলে মোজাম্মেল বাবু আর শ্যামল দত্তরা কেন গ্রেপ্তার হবে না? আমি তো মনে করি আরও গ্রেপ্তার হওয়া উচিত এবং হতে হবে। যে সমস্ত দালাল সাংবাদিকরা এই হাসিনা রেজিমকে টিকিয়ে রেখেছিল, দালালি চামচামি করে, উস্কানি দিয়ে, ব্যক্তি স্বার্থে, ওই প্রেস ক্লাবের নমিনেশন পাওয়ার জন্য, ধান্দাবাজির জন্য, কেউ এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন, এমপি হয়েছিলেন, এইদের বিচার হতে হবে এই বাংলার মাটিতে। যে সাংবাদিক হিসেবে না, চাটুকার হিসাবে, দুর্নীতিগ্রস্ত দালাল হিসাবে এদের বিরুদ্ধে তদন্ত হতে হবে, বিচার হতে হবে। আমি মনে করি আমাদের সাংবাদিকদের মধ্যে যারা প্রফেশনাল, পেশাদার, তারাও আমার সাথে একমত হবেন এবং দেশের কোটি কোটি মানুষও এদের বিচার দেখতে চায়। ভবিষ্যতে আর কোনো সাংবাদিক আর কোনো রকম দলবাজি না করেন এবং কোনো শাসককে স্বৈর শাসকের জন্ম না দেন।